পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনা মামলা সুরাহা হয়নি 1 বছরেও। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতাকে দুষছেন বিশ্লেষকরা। আগে থেকে বললেন যে আপনি নিরাপত্তা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম একটা ঘটনা হয়ে গেল, আপনি সেটা উদ্ঘাটন করতে পারছেন না, তখন সেটা কি ইঙ্গিত করে? নিরাপত্তা নিশ্চিতে এবারও ডিএমপির নানা উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকবে 9টি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের মাধ্যমে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা পুরো পরিস্থিতি আমরা মনিটর করব। স্পেশালাইজড সোয়াট টিম নিয়োজিত করব মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। মাছের দামটা অতিরিক্ত বেশি বৈশাখের কারণে। এটা আছে আপনার 1 কেজির মতন, এটা হলো 24,000 টাকা আলি। বর্ষবরণ সহ টানা 3 দিনের সরকারি ছুটিতে অনেকেরই রাজধানী ছাড়ার প্রস্তুতি। বাস, ট্রেন ও বিমানের 90% আগাম টিকিট বিক্রি। 12,000 যাত্রী কমিয়ে হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। এবছর যেতে পারবেন 1,17,000 জন। খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধে 600 কোটি টাকা বরাদ্দ ঘোষণা প্রতিমন্ত্রীর। টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। এবং রাজধানীর সিপাহীবাগে 1 মাস ধরে চলছে সড়ক উন্নয়নের কাজ। বিপাকে 20টি স্কুলের শিক্ষার্থীরা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্যই সময় লাগছে বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন। পহেলা বৈশাখে উৎসব মুখর জনতাকে নিরাপত্তা ঝুঁকি না ফেলতেই বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করার উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, মঙ্গল শোভাযাত্রায় হাতে বহন করা গেলেও মুখোশ পরা যাবে না, বাজানো যাবে না ভুবুজেলা। বাংলা নববর্ষের প্রথম দিন রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সরোবর এলাকায় রাস্তার 24টি জায়গায় ব্যারিকেড থাকবে। পাশাপাশি থাকবে বিকল্প পথ ও পার্কিং এর ব্যবস্থা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি থাকবে 9টি ওয়াচ টাওয়ার। এত সব বিধিনিষেধের পর গত বছরের মতো এবার অপ্রীতিকর ঘটনা ঘটবে না, ডিএমপি কমিশনার এমন নিশ্চয়তা দিচ্ছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন। এ ধরনের ঘটনা ঘটবে না, এটি আমার মনে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। এটা কোনো যৌক্তিক প্রশ্ন হলো না। আমি শুধু বলবো, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা থাকবে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই, সুনির্দিষ্ট কোনো হুমকিও নেই। জনগণকে যাতে নিরাপত্তার কোনো ঝুঁকি নিতে না হয়, সেজন্যই আমরা একজন পেশাদার বাহিনী হিসাবে এটাকে নিশ্চিত করার নানামুখী পদক্ষেপ নিয়েছি। বিকাল 5টা পর্যন্ত শুধু উন্মুক্ত স্থানে এই বিধিনিষেধ করেছি, কিন্তু সংরক্ষিত স্থানে বা ইনডোরে এটি করাতে কোনো বিধিনিষেধ নাই। পহেলা বৈশাখে টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় একজনকে গ্রেফতার করে 2 দফায় রিমান্ডে নিলেও মামলার রহস্যের জট খোলেনি এখনো। এর আগে কোনো আসামি গ্রেফতার করতে না পেরে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার বিধান থাকায় চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হয়েছিলেন তারা। এদিকে অপরাধ বিজ্ঞানীরা বলছেন, 1 বছরেও এরকম একটি চাঞ্চল্যকর মামলার নিষ্পত্তি করতে না পারাটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতার পরিচায়ক। খান মোহাম্মদ রুমেদার রিপোর্ট। গেল বছর পহেলা বৈশাখের সন্ধ্যায় টিএসসি এলাকায় বখাটেদের হাতে লাঞ্ছিত হন অনেক নারী, যার চিত্র ধরা পড়ে আশপাশের নিরাপত্তা ক্যামেরায়। দেশজুড়ে আলোড়ন তোলা ওই ঘটনার পর অভিযোগ ওঠে, বখাটেদের কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করা হলেও ছেড়ে দেওয়া হয় তাদের। এ অবস্থায় চারদিকে যখন নিন্দার ঝড়, তখন 15 এপ্রিল শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পুলিশ। 23 এপ্রিল মামলার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। আসামিদের ধরিয়ে দিতে ঘোষণা করা হয় পুরস্কার।
কয়েক মাস তদন্তের পরেও কাউকে গ্রেফতার করতে না পেরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। তবে চলতি বছরের 28 জানুয়ারি কামাল নামে একজনকে গ্রেফতারের পর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়। কামালকে 2 দফায় 7 দিন রিমান্ডে নিলেও পাওয়া যায়নি কিছুই। আগে থেকে বললেন যে আপনি নিরাপত্তা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম একটা ঘটনা হয়ে গেল, আপনি সেটা উদ্ঘাটন করতে পারছেন না, তখন সেটা কি ইঙ্গিত করে? এখানে মানুষ আসবে, পয়লা বৈশাখ উদযাপন করবে, এটা তার একটা ঐতিহ্য। হঠাৎ করে আপনি একটা নিরাপত্তা দিতে পারলেন না, আপনি 2 জন পুলিশ ওখানে দাঁড় করিয়ে রাখলেন, এই ব্যর্থতার দায় এসে চাপালেন যে বহিরাগতরা এসে করে গিয়েছে। মানে এই যে ধরনের বক্তব্য দেওয়া, এর ফলে কি হয় যে আমরা আসলে দিন দিন আরো বেশি রক্ষণশীল হয়ে যাই। পুলিশ বলছে ভিডিও ফুটেজ থেকে 8 জনকে শনাক্ত করেছিলেন তারা। তবে ঘটনার ব্যাপারে কোনো অভিযোগকারী কিংবা সাক্ষী না পাওয়ায় আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু আসামি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়। নারী নির্যাতন মামলার একটা টাইম বার আছে, আমরা দুবার টাইম বাড়িয়ে নিয়েছি, বাট আসলে আমরা ইনভেস্টিগেশনে কাউকে আসামি গ্রেপ্তার করতে পারিনি, ভিডিও পাইনি। পরে একটা পর্যায়ে আমরা মামলাটা পুলিশ রিপোর্ট দিতে বাধ্য হয়ে যাই। একজন আসামি লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার হয়, যদিও তার অবস্থান সে বলে, বাট আমরা আসলে তার সংশ্লিষ্ট তখন পর্যন্ত সে স্বীকার করেনি। কামাল ছাড়া আরো যে 7 জনকে শনাক্ত করা হয়েছিল তাদের গ্রেফতার করতে পারলে মামলার রহস্যের জট খুলবে বলেও আশা পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শুক্র ও শনিবার সরকারি ছুটি, তার সঙ্গে যুক্ত হয়েছে পহেলা বৈশাখ। তাই টানা 3 দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন অনেকেই। বাংলা নববর্ষ উদযাপনে কেউ যাচ্ছেন প্রিয়জনের কাছে, আবার কেউ বা বিশেষভাবে দিনটিকে বরণ করতে ছুটে যাচ্ছেন বিনোদনের আশায় পর্যটন এলাকায়। ইতিমধ্যে বাস, ট্রেন ও বিমানের 90% টিকিট আগাম বিক্রি হয়ে গেছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর বোনাস হিসেবে নববর্ষ উপলক্ষে ট্রাভেল এজেন্সিগুলো দিচ্ছে বিশেষ প্যাকেজ। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। নাগরিক ব্যস্ততা আর শহুরে একঘেয়েমি জীবন ছেড়ে নববর্ষকে বরণ করতে এবার 2 দিন সাপ্তাহিক সরকারি ছুটির সাথে যুক্ত হচ্ছে পহেলা বৈশাখের ছুটিও। উৎসবের এই সময়টাকে নিজের মতো করে কাটাতে তাই অনেকে যাচ্ছেন গ্রামের বাড়ি, আবার পরিবার পরিজন নিয়ে অনেকে উপভোগ করতে যাচ্ছেন বিভিন্ন টুরিস্ট স্পটে। চাহিদার কারণে তাই অধিকাংশ বাসের টিকিটের বিক্রি প্রায় শেষ পর্যায়ে বলে জানান কর্মকর্তারা। শুক্র শনি 2 দিন বন্ধ, বৃহস্পতিবারে নববর্ষটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করতেছি যে সমুদ্র সৈকত দেখা হবে, নববর্ষটা পালন করা হবে। সব রুটেরই সিট খালি নাই, এসি নন এসি সবগুলা গাড়ির ফ্ল্যাপ। টিকিট বুকিং মানে 90% প্রায় শেষ, আর এখন বাকি 10% আছে, ওটা 2-1 দিনে শেষ হয়ে যাবে। একই অবস্থা ট্রেন ও আকাশপথেও। আর সবচেয়ে বেশি চাহিদা 13 এপ্রিল অর্থাৎ নববর্ষের আগের দিনের। 13 তারিখের ট্রেনেই চাপ বেশি হবে, কারণ ওই দিন ভ্যাকেশনটা শুরু হবে, বিশেষ করে বিকাল থেকে শুরু করে 3টার পর থেকে শুরু করে যে ট্রেনগুলো আছে রাত পর্যন্ত, ওইটাই সবচেয়ে বেশি। কক্সবাজারের মধ্যে আপনার অলরেডি সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং 13 তারিখে এগুলো প্রায় শেষের পথে। আর মোটামুটি বেশ রাশ যাচ্ছে অন্যান্য রুটগুলোতেও, সৈয়দপুর আছে, সিলেটে আছে, চিটাগাংয়ে আছে। আর এই ছুটিকে আকর্ষণীয়ভাবে কাটাতে ট্রাভেল এজেন্সিগুলো দিচ্ছে নানা অফার ও ছাড়। অন্যান্য সময়ের তুলনায় নববর্ষের আগে আমরা একটু বুকিং একটু বেশি হচ্ছে। বিশেষ আয়োজন বলতে আমাদের স্বাভাবিক যে প্রাইস, ওখান থেকে আমরা একটু অনার করে থাকি, অফার করে থাকি, স্পেশাল অফার করে থাকি। এছাড়া সরকারি এই টানা বন্ধে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রিও প্রায় শেষ পর্যায়ে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বৈশাখ দোরগোড়ায়, তাই এবারও পান্তা ইলিশ সংস্কৃতির নামে সারা দেশে চড়া মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। এ চিত্র দেখা গেল মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে মাছের পাইকারি বাজারেও। এর কারণ হিসেবে বৈশাখে পান্তা ইলিশের ভ্রান্ত ধারণাকে দায়ী করছেন বাজারে আসা ক্রেতা বিক্রেতারা। মাওয়ায় মাছের আড়ত ঘুরে এসে আরো জানাচ্ছেন সাজিদ রাজু। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, তারও আগে হাকডাক বেড়ে গেছে মাওয়ার মাছের পাইকারি আড়তে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড়ও বাড়তে শুরু করেছে। তবে অন্য সব মাছ ছাপিয়ে সবার নজর ইলিশের দিকে। কিন্তু কেন? মাছের দামটা অতিরিক্ত বেশি বৈশাখের কারণে। যে আলি আগে কিনছি আপনার 10,000 টাকা, হে আলি অনেক কিনতে হয় 15,000, 18,000 টাকা কিনতে হয়। তাই আমরা 20,000, 22,000 টাকা হালি বিক্রি করি। এটা আছে আপনার 1 কেজির মতন, এটা হলো 24,000 টাকা হালি। ওজনের মনে করেন 1.5 কেজি সাইজ ইলিশ মনে করেন 7,000, 8,000 টাকা পিস এভেলেবেল প্রতি বিঘায়। আর কলস্টারের বিঘায় 4,000 টাকা পিস, প্রতি 70,000 টাকা কেজি বিঘায় কলস্টারের ইলিশ। আর কাঁচা ইলিশের বিঘায় 6,000 টাকা কেজি।
বৈশাখ মাসে পান্তা ভাতের সঙ্গে ইলিশের কি কোনো সম্পর্ক আছে? উত্তরে ইলিশ কিনতে আসা ক্রেতারাও বলছেন, বাঙালি সংস্কৃতির মূল ধারার সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক কাছের নয়, তবুও কিনছেন তারা। কেন? সবের আনন্দের দিন উপলক্ষে আমরা আনন্দ করে খাওয়ার জন্য। অপসংস্কৃতি তো সবকিছুতে ঢুকে গেছে, অপসংস্কৃতি এখন সংস্কৃতি হয়ে গেছে। কেউ কেউ বলছেন 80-র দশকে এক শ্রেণীর শহুরে নব্যধনীরা প্রচলন করেন এই পান্তা ইলিশের অপসংস্কৃতি। তাই আধুনিক যুগে নগরের পহেলা বৈশাখ উদযাপনের নামে ইলিশের বাজারে থাকে আগুন। এই পান্তা ভাত ইদানিং কালের নিয়ম হয়েছে ইলিশ মাছটা খাওয়া। এটা মডেলিং যুগে আসছে, এটা আগের ঐতিহ্য যুগ না। এটা বাংলাদেশের জাস্ট একটা ফ্যাশন, আর কিছু না। তো এই ব্যাপারে মনে করেন আসে নিয়ে যায়, ঠিক আছে, মানে সবার ফ্রেন্ড সার্কেল আছে, এদেরকে ডাকে, তারা মানে সবার ইনভাইট করে, আসে বাসায়, এটাই, আর কিছু না। ইলিশ পান্তা না খেয়ে কাঁচামরিচ পান্তা খাও, আগের দিনে চলে যাও। এই অশুভ প্রতিযোগিতা বন্ধে সচেতনতার উপরও জোর দিলেন অনেকে। সাজিদ রাজু, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। চট্টগ্রামের ফিশারিঘাট এলাকা থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের জাটকা জব্দ করা হয়েছে। সকালে র্যাব, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পহেলা বৈশাখকে সামনে রেখে ওই এলাকার মৎস্য সংরক্ষণাগারে বিপুল পরিমাণ জাটকা সংরক্ষণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথভাবে অভিযান চালানো হয়। পরে 9টি মৎস্য সংরক্ষণাগার থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে জব্দ করা জাটকা জেলার এতিমখানাগুলোতে বিতরণ করা হয়। জাটকা ধরা বন্ধে আগামী 30 জুন পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল যে বাজারে প্রচুর পরিমাণে জাটকা মাছ পাওয়া যাচ্ছে। ইভেন সম্প্রতি পয়লা বৈশাখ উপলক্ষে আমরা লক্ষ্য করছি যে ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা এই ফিশারি ঘাটে এবং এখানে আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে ইতিমধ্যে অভিযান চালিয়েছি। তো আনুমানিক আমরা এখানে 9টা কোল্ড স্টোরেজ থেকে সম্ভাব্য 1 কোটি টাকার মতো আমরা জাটকা ইতিমধ্যে আমরা জব্দ করেছি। আমাদের আইনে আছে আপনার ঝাটকা যদি পাওয়া যায় আপনার 5,000 টাকা জরিমানা আর 1 থেকে 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। ঝাটকার ব্যাপারে আমরা বিভিন্ন সময় প্রচারণা, সচেতনতা সভা, বিভিন্ন জেলে পল্লীতে আমরা এই অভিযানগুলো আমাদের অব্যাহত আমরা রাখছি। জাতীয় হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ সংশোধন প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এবছর হজের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,01,758 জন যাবেন। গত জানুয়ারি মাসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাবিত সংখ্যা থেকে 12,110 জনকে কমিয়ে এই প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া প্রতি বছর 28 এপ্রিল পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। হজ প্যাকেটে সরকারি ব্যবস্থাপনায় 5,000 ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,08,868, যেখানে লেখা আছে সর্বমোট 1,13,868, ওখানে সরকারি ব্যবস্থাপনায় 5,000-এর পরিবর্তে 10,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 91,798 জন সহ মোট 1,01,758 জন হজযাত্রীর সংখ্যা নির্ধারণ করা। স্বাধীনতার বিপক্ষ শক্তিকে মোকাবেলার মাধ্যমে শক্তিশালী তৃণমূল গড়ে তোলাই মূল লক্ষ্য হিসেবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত দুভাগে বিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা। একই সাথে অতীতের মতো যে কোনো আন্দোলন সংগ্রামেও ঢাকা মহানগর আওয়ামী লীগের অবদান অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। রোববার প্রথমবারের মতো ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণ দুভাগে বিভক্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা সোমবার ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। প্রথমে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় প্রতিক্রিয়ায় তারা বলেন, কোনো গ্রুপিং নয়, সকলকে সাথে নিয়েই কাজ করতে চান তারা। সমস্ত জনগণকে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আওয়ামী লীগ কোনোদিন গ্রুপিং এ ডিভিশনে বিশ্বাস করে না এবং আমরা কোনোদিন গ্রুপিং এবং ইস্যু করব না। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে আসেন ঢাকা দক্ষিণের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বিএনপি জামাতের আন্দোলন মোকাবেলায় ঢাকা দক্ষিণকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। এই কমিটি আরো সুসংগঠিত হবে
এবং প্রচেষ্টা থাকবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপি, জামাত এবং বঙ্গবন্ধু হত্যাকারী স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে সেই অপশক্তিকে রোখার জন্য আমরা সংগঠনকে তৃণমূলের শক্তিশালী করতে চাই। এরপর ঢাকা মহানগরের অধীন সকল থানা ও ওয়ার্ড কমিটির নতুন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। ফিলিপিন্সের আরসিবিসির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার পাচারের বিষয়ে আগামীকাল প্রাথমিক তদন্ত শুরু করবে দেশটির বিচার বিভাগ। এজন্য আগামীকাল বিচার বিভাগের প্রাথমিক শুনানিতে মায়া দেগুইতোকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে সহকারী প্রসিকিউটর গিলিম্যারি প্যাকামেরা জিজ্ঞাসাবাদ করবেন মায়াকে। এছাড়াও মাইকেল ক্রুজ, জেসি ল্যাগ্রোসাস, অ্যালফ্রেড সান্তোস ও এনরিকো ভাস্কুইজ এই 4 জনের জাল অ্যাকাউন্ট জুপিটার শাখায় কিভাবে খোলা হয়েছিল সে বিষয়ে জবাব দিতে বলা হয়েছে মায়াকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সের আরসিবিসির জুপিটার শাখার এই 4টি অ্যাকাউন্টে পাচার হয়। এর আগে দেগুইতোর বিরুদ্ধে মামলা করে আরসিবিসি ও দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। They have yet to hit 38.28 million pesos na itinurn over. দুপুরের সময় আরো থাকছে। পিএসসির নিয়োগ বা প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানীতে আবারও ডিপ্লোমা নার্সের বিক্ষোভ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার চেষ্টা, পুলিশের বাধা। এবং চলতি বছরকে পর্যটন বর্ষ ঘোষণা করা হলেও 4 মাসেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। বিভিন্ন দেশের ট্যুর অপারেটরদের নিয়ে সমন্বিত পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য 1000 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। এ সময় তিনি বলেন, আসন্ন পয়লা বৈশাখের আগেই শ্রমিকদের কিছু পাওনা পরিশোধ করা হবে। এই 1000 কোটি টাকার মধ্যে 600 কোটি টাকা শ্রমিকদের বেতন ভাতা হিসেবে প্রদান করা হবে এবং বাকি টাকা দিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর জন্য পাট কেনা হবে বলে জানান প্রতিমন্ত্রী। প্রাপ্তির জন্য অনেকদিন যাবত চেষ্টা করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে টাকাটা এরপর আমরা পাই নাই। এবং আজকে সেই টাকা প্রাপ্তির চূড়ান্ত নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট সভায় অর্থমন্ত্রীকে দিয়ে দিয়েছেন এবং মাননীয় অর্থমন্ত্রী, অর্থ সচিব সবাই নির্দেশনা মেনে নিয়েছেন আর কি। নির্দেশনা টাকাটা এখন প্রাপ্তিটার কোনো প্রতিবন্ধকতা নেই, আর কোনো বাধা নেই। প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ তিনি এই টাকা বলছে পয়লা বৈশাখের আগেই তাদের এই মজুরির টাকাটা কমপক্ষে দিয়ে দেওয়ার জন্য, এবং বাদবাকি টাকা পেতে আমরা হয়তো সপ্তাহের মধ্যে ফুল টাকা পেয়ে যাবো। বকেয়া পাওনা ওটা তারা পেয়ে যাবে। এদিকে টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে প্রতিমন্ত্রীর ঘোষণার পর এই সিদ্ধান্তের কথা জানান তারা। শ্রমিকদের অভিযোগ, এর আগেও সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হলেও তার কোনো সুফল পাননি পাটকল শ্রমিকরা। তাই এবার টাকা হাতে না পাওয়া পর্যন্ত ধর্মঘট ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় শ্রমিকরা। এর আগে সকালে আন্দোলনকারী শ্রমিকরা খালিশপুর প্লাটিনাম জুট মিল গেটের সামনে বিক্ষোভ করেন। গত 8 দিন টানা কর্মসূচিতে রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলের সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর পূর্বেও প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন গ্রাচুটি পিএফ বাবদ 374 কোটি টাকা এবং পাট ক্রয় করার জন্য 200 কোটি টাকা। সেই ওয়াদা আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, যে কারণে আমরা মনে করি যতক্ষণ না পর্যন্ত আমাদের সহসা মিলের অ্যাকাউন্টে টাকা প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বিশ্বাস করি না। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুরের নতুন রাস্তা এলাকায় আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিকুল, শ্রমিকদের টানা পাটকল শ্রমিকদের টানা যে 8 দিনের ধর্মঘট, পাশাপাশি সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি, এরপর 1000 কোটি টাকা যে পাট মন্ত্রণালয় থেকে বরাদ্দের ঘোষণা, সবকিছু ঘোষণার পরও কিন্তু শ্রমিকদের আন্দোলন, খুলনার যে পাটকল শ্রমিকদের আন্দোলন, সেটি কিন্তু এখনো তারা ঘোষণা দেয়নি প্রত্যাহারের। এর কারণ হিসেবে তারা যেটি উল্লেখ করছে যে 1 বছর আগে 574 কোটি টাকার একটি বরাদ্দ এরকম ঘোষণা দেওয়া হয়েছে।
হয়েছিল মন্ত্রণালয় থেকে, কিন্তু পরবর্তীতে সেই অর্থটা পরবর্তীতে ছাড় না হওয়ার কারণে তারা বলছেন যে শ্রমিক নেতৃবৃন্দ যে এই পাটকলগুলোতে মিলে টাকা বরাদ্দ হওয়ার পরে এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই তারা কেবলই এই আন্দোলন প্রত্যাহার করবেন। তো এই মুহূর্তে তাদের আহ্বায়ক, এই পাটকল সংগ্রাম পরিষদের যে আহ্বায়ক সোহরাব হোসেন, তিনি আমাদেরকে এই ঘোষণার 1000 কোটি টাকা পাট মন্ত্রণালয় থেকে ঘোষণার পরপরই তার বক্তব্যে তিনি আমাদেরকে একথা জানিয়েছিলেন। এরপর আমরা সাধারণ শ্রমিকদের কাছ থেকে আমরা বক্তব্য নিয়েছিলাম, তারাও একই কথা বলেছেন যে তাদের মিলে টাকা না আসা পর্যন্ত তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তো আন্দোলনের অংশ হিসেবে তারা এই মুহূর্তে দুপুরের খাবার খাচ্ছেন খুলনা যশোর মহাসড়কে নতুন রাস্তা মোড়ে। তারা দুপুরের খাবার খাচ্ছে শ্রমিকরা, এবং তারা এর পরপরই আবারও সড়ক অবরোধ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং নতুন রাস্তা মোড়ে তাদের যে মঞ্চ করা হয়েছে সেখানে তারা অবস্থান নেবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই ছিল ইসরাত আমার কাছে খুলনার খালিশপুরের নতুন রাস্তা মোড় থেকে পাটকল শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ। দর্শক, খুলনার খালিশপুরের নতুন রাস্তা এলাকা থেকে পাটকল শ্রমিকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সহ ব্যাচ ভিত্তিক নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে গেলে পুলিশের বাধার মুখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিয়োগ বঞ্চিত নার্সরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর যাত্রা করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। মিছিলটি হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় তারা। দাবি আদায়ে গত 8 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে আসছে নিয়োগ বঞ্চিতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ব্যাচ মেধা জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাদের নিয়োগটা চাই, যেটা আগে থেকেই হয়ে আসছে, কিন্তু গত 28 তারিখে বিপিএসসি একটা নিয়োগ দিয়ে দিয়েছেন ওনারা, সেটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিতে হবে আমাদের। এখন দেখা যাচ্ছে যারা 2016 সালে 6 সালে পাস করছে তাদের অনেকে অলরেডি বয়স অতিক্রম করছে, তাদেরকে যদি পরীক্ষা অ্যাটেন্ড করানো হয় তাহলে পরীক্ষা থেকে তারা অলরেডি ডিসকাউন্ট হয়ে যাবে। 10 বছর যাবত অধিকার বঞ্চিত রাখা হয়েছে, সেক্ষেত্রে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান ধর্মঘট চলবে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। প্রায় 1 মাস ধরে রাজধানীর সিপাহীবাগ প্রধান সড়কের উন্নয়ন কাজ পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিপাকে পড়েছে খিলগাঁও এলাকার প্রায় 20টি স্কুলের শিক্ষার্থীরা। বিকল্প ব্যবস্থা না থাকায় ফুটপাত দিয়ে হেঁটেই রওনা দিতে হচ্ছে গন্তব্যে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জবাবদিহিতা না থাকার কারণেই যে কোনো উন্নয়ন কাজে বাড়ছে জনদুর্ভোগ। এদিকে 2-1 দিনের মধ্যে সড়কটি মেরামত করার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ফখরুল শাহিনের রিপোর্ট। মাঝ রাস্তায় রিকশা থেকে নামছেন 2 শিক্ষার্থী, তারপর পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র আশরাফ ও মেশকাতেই নয়, সিপাহীবাগ প্রধান সড়কটির বেহাল অবস্থা থাকায় খিলগাঁও মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল, বাংলাদেশ কমার্স কলেজ সহ প্রায় 20টি স্কুলের অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিনই মুখোমুখি হচ্ছে নানা সমস্যার। আগে আমরা যেখানে রিকশা দিয়ে যেতাম, সেখানে আমাদের এখন হেঁটে যেতে হচ্ছে। রাস্তা ভাঙা থাকার কারণে লেগুনা উল্টা দিক দিয়ে ঘুরে যায়, রিকশা দিয়েও যাওয়া যায় না, ভাড়া বেশি যায়। শুধু শিক্ষার্থীরা নয়, এর ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরাও। এই রাস্তাটা খিলগার একটা মেন রাস্তা, এই রাস্তা দিয়া গোড়ার সিপাহীবাগ, তারপরে মেরা দিয়া পচেটে 10 নম্বর 8 নম্বর এই রাস্তাতে চলাফেরা করা হয়। পাইপ ফালানোর পরে এখানে ভিডি বালু ফালানোর কথা, সেখানে কোনো রকম ভিডি বালুও ফালাচ্ছে না। পুরনো যে কাদাগুলো উঠাইছিল সেই কাদাগুলো পুনরায় আবার দিচ্ছে, দেওয়ার পরে তারা কোনো রকমের 6-9 করে কাজ করে চলে যেতেছে। চাউলের ট্রাক আসতে সমস্যা হচ্ছে, কিছু কাস্টমারও কম আছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে দরকার সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ। একটা কন্ট্রাক্টর দীর্ঘদিন ধরে পড়ে আছে, খুলে রেখেছে, তার মানে তার কাজটা সে করছে না, সেটা দেখবে হচ্ছে নির্বাহী প্রকৌশলী, তাকে দেখবে চিফ ইঞ্জিনিয়ার, তাকে দেখবে কাউন্সিলর কর্তৃক পরিচালন কমিটি আছে, তারা এর কোনোটাকে আদৌ হচ্ছে? যদি হয় তাহলে কি করে
স্কুল কলেজ যেখানে আছে সেখানে উন্মুক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে এভাবে করে গর্ত করা অবস্থায় রেখে দিতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্যই একটু বেশি সময় নিয়ে করা হচ্ছে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ। খিলগা তালতলা এলাকার যে সমস্ত আশেপাশে স্কুল রয়েছে সেখানে ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ডে কষ্ট হচ্ছে, বিষয়টা আমার নজরে এসছে। আমি অবশ্যই বিষয়টাকে খুব দ্রুততার সাথে দেখব, খুব দ্রুত সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন রাস্তা খুঁড়ে রেখে উন্নয়ন কাজ পরিচালনার কারণে দিন দিন বাড়ছে যানজট। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। কাশ্মীরে বেড়াতে গিয়ে সেখানকার কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ ক্রিকেট সূচির ক্লান্তি কাটাতেই এই সফর, তবু ক্রিকেটের প্রতি ভালোবাসা যেন থেকে যায় মাশরাফির। কাশ্মীরের পথের ধারে ব্যাট বল হাতে কিশোরদের খেলা দেখে মাশরাফি তার ছোট ভাই মুরসালিনকে নিয়ে নেমে পড়েন ক্রিকেট খেলতে। সেখানে গিয়েও যেন তারকা খ্যাতি পিছু ছাড়েনি মাশরাফির। ভূস্বর্গের অধিবাসীরা তাকে ভালোবাসা দিয়ে বরণ করে নেন, আর মাশরাফিও তাদের আবদার পূরণ করেন সেলফি তুলে। চলতি মাসের 22 তারিখ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, সেখানে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলবেন মাশরাফি। জোড়াখুন মামলায় এমপি পুত্র রনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ মামলায় পরবর্তী শুনানি 8 মে ধার্য করা হয়েছে। সকালে ঢাকা দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন নাহারের আদালতে এর শুনানি অনুষ্ঠিত হয়। গত বছরের 13 এপ্রিল গভীর রাতে রনি নেশাগ্রস্ত অবস্থায় রাজধানীর নিউ স্কাটনে গাড়ি থেকে পিস্তল দিয়ে গুলি ছোড়েন। এতে এক রিকশা চালক আব্দুল হাকিম এবং অটোরিকশা চালক ইয়াকুব আলী আহত হন। পরে 15 এপ্রিল হাকিম এবং 23 এপ্রিল ইয়াকুব মারা যান। পরে এ ঘটনায় হাকিমের মা বাদী হয়ে রমনা থানায় এমপি পুত্র রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন। চলতি বছরে 50 লাখ বিদেশি পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। অথচ অপার সম্ভাবনার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে এই খাতটিতে। বিশ্বে বিভিন্ন নেতিবাচক ধারণার কারণেই বিদেশি পর্যটকদের ভ্রমণ তালিকায় স্থান পাচ্ছে না বাংলাদেশ। সম্প্রতি মিয়ানমার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 1948 সালে ব্রিটিশ কলোনি থেকে স্বাধীনতার পরে দীর্ঘ 50 বছর সামরিক শাসন ছিল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। ফলে বিদেশি নাগরিকদের ভ্রমণ কিংবা বিনিয়োগ ছিল নেতিবাচক ধারায়। তবে সদ্য গণতন্ত্রের পথে হাঁটা মিয়ানমারের পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। পার্শ্ববর্তী দেশটিতে গেল বছর বিদেশি পর্যটক এসেছে 40 লাখেরও বেশি। 2014 সালে মিয়ানমারের প্রবৃদ্ধিতে পর্যটন খাতের অবদান ছিল 4.2%। চলতি বছর এই অবদান আরও বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি, যার ফলে আগামী দিনগুলোতে পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। Myanmar is a beautiful country. It's the first trip in this area. Happy for us tourists, and it's a beautiful building. It's a golden pagoda. I think it's মিয়ানমারে বেড়াতে আসা পর্যটকদের অধিকাংশই চীন, থাইল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের। এরকমই এক ইউরোপিয়ান পর্যটকের কাছে প্রশ্ন ছিল তার পরবর্তী গন্তব্য বাংলাদেশ হবে কিনা। Did you have any plan going to Bangladesh? No, for us too expensive. It's not in our budget. But one day, yeah. I love Myanmar. It's a great place. There's so many people. Everyone is so very kind, very humble. Everyone's been very gracious to us here. শুধুমাত্র ধর্মীয় স্থাপনার মাধ্যমেই প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক আনছে মায়ানমার। অথচ প্রাকৃতিক অপার সম্ভাবনা থাকার পরও বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটক আসছে না। মায়ানমার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ হতে পারে পর্যটনের অপার সম্ভাবনার একটি দেশ। ভারত, মিয়ানমার, বাংলাদেশ সহ আঞ্চলিক বুদ্ধিস্ট ট্যুরিজমকে এগিয়ে নিতে বিভিন্ন দেশের ট্যুর অপারেটরদের নিয়ে সমন্বিত কাজ করা পরিকল্পনার কথা জানালেন বিমান ও পর্যটন মন্ত্রী। বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেল কান্ট্রি ডেস্টিনেশন না। ট্রাভেল এজেন্সিগুলো আছে বা ট্যুর অর্গানাইজেশনগুলো অপারেটর যারা আছে তাদেরকে আমরা সংযোগ সাধনের ব্যবস্থা করব। আমরা যে বুদ্ধিস্ট ট্যুরিজমের যে সার্কিটটা ডেভেলপ করার চেষ্টা করেছি, সেখান থেকে আমরা ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বার্মা, মানে মায়ানমার এদেরকে নিয়ে আসার জন্য আমাদের একটা চেষ্টা আছে। আর এর মধ্য দিয়ে দেশের বিভিন্ন বৌদ্ধ স্থাপনা হতে পারে পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্থান। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। বিদেশি পর্যটক টানতে পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে সরকার। অনেকটা ঢাকঢোল পিটিয়ে বছরের শুরুতে এ নিয়ে কিছু অনুষ্ঠান আর প্রচারণা হলেও এখন তা অনেকটাই স্থিমিত। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঘোষণার 4 মাস পেরোতে চললেও পর্যটন বর্ষ উদযাপন নিয়ে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
তবে প্রশাসন বলছে পর্যটন বর্ষ সফল করতে কাজ চলছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতেই 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে সরকার। ব্যাপক ঢাকঢোল পিটিয়ে যার সূচনা হয় বছরের শুরুতে। এই উদ্যোগের উদ্দেশ্য 2016 থেকে 18 সাল পর্যন্ত এই 3 বছরে 10 লাখ বিদেশি পর্যটককে দেশে নিয়ে আসা। এজন্য গেল জানুয়ারি মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজন করা হয় 3 দিন ব্যাপী বিচ কার্নিভাল। কিন্তু সে পর্যন্তই। এরপর দৃশ্যমান আর কোনো কর্মসূচি বা প্রচারণাই নাই পর্যটন বর্ষকে ঘিরে। বছরে 4 মাস পেরোতে চললেও বিদেশি পর্যটন আগমনের হার একেবারেই হতাশাজনক। পর্যটন বর্ষ বলতে গেলে শুধু মুখেই আমরা আছি, কিন্তু কাগজে পত্রে বা প্রচারে আমরা কোনো কিছুতে নাই। পর্যটন নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকারকে উদার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পর্যটন বর্ষ শুধু ঘোষণাতে সীমাবদ্ধ, এটি বাস্তবায়নে পরিকল্পনা কিংবা কোনো সমন্বয় নেই বলে জানালেন হোটেল মালিক সমিতির এ নেতা। আমরা যতটুকু আশান্বিত হয়েছিলাম তার চেয়েও বেশি এখন হতাশ, কারণ পর্যটন বর্ষ ঘোষণা করার জন্য যেই পরিকল্পনা দরকার ছিল, যেই সমন্বয় দরকার ছিল, সেটার কোনোটাই নাই। তবে জেলা প্রশাসক বলছেন পর্যটন বোর্ডের সাথে সমন্বয় রেখে সব কাজ হচ্ছে। তার আশা সামনে বাড়বে পর্যটকের আগমন। 2016 যেহেতু পর্যটন বর্ষ ঘোষিত হয়েছে, বাই দিস টাইম আমরাও কাজ করতেছি, সবাই কাজ করতেছে। কাজ যে হচ্ছে না এমন না, কাজ হচ্ছে। অথবা কক্সবাজারকে ফোকাস করে বড় ধরনের কোনো প্রোগ্রাম আবার করতেছে না, কিন্তু এগুলো হবে, পর্যায়ক্রম হবে। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, টেকনাফ সৈকত, ইনানি পাথুরে সৈকত, হিমছড়ি, দরিয়ানগর ও মহেশখালী আদিনাথ মন্দিরে পর্যটকরা বেড়াতে যান। এসব স্থানে গড়ে ওঠা 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে প্রতিদিন থাকার ব্যবস্থা রয়েছে প্রায় 1 লাখ পর্যটকের। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত অঞ্চলে ভোট গ্রহণ চলছে। বিচ্ছিন্ন সংঘর্ষ। আসামে দ্বিতীয় দফা নির্বাচনে আজ 61টি আসনের ভোট। টাঙ্গাইলের মির্জাপুরে 10 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল করিম বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল করিম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্বজন ও এলাকাবাসী। কাদির তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে 10 বছর বয়সী শিশুকে দোকান থেকে পান কিনে আনার কথা বলে ডেকে নেয় প্রতিবেশী আব্দুল করিম। পরে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে ওই পাষণ্ড। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় এলাকাবাসী আব্দুল করিমকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে। খাবলা দিয়ে নিয়ে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে ফালিয়ে আমার মুখটা চাপে ফালিয়ে দিয়েছে। মেয়েটারে ধর্ষণ করার পরে ফালিয়ে রাখছে, আর আমরা উদ্ধার করে আনছি। ওই বাচ্চার ফাঁসি চাই বাবা, সূক্ষ্ম বিচার তোমরা করে দিবে, আমার কেউ নাই পৃথিবী। মির্জাপুরের লোকাল প্রশাসন ইতিমধ্যেই ওনাকে অ্যারেস্ট করেছেন। আমি বিশ্বাস করি এটার সুষ্ঠু একটি বিচার হবে। ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। আসার সাথে সাথে পরীক্ষা করেছি, ওর হচ্ছে ও যেটা হিস্ট্রি দিয়েছে যে মানে এ ঘটনায় নির্যাতিতার নানা বাদী হয়ে মির্জাপুর থানায় একজনকে আসামি করে একটি মামলা করেন। তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে, আমরা মামলা নিচ্ছি এবং আসামিকে কোর্টে সোপর্দ করছি। অভিযুক্ত আব্দুল করিমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রথম ও দ্বিতীয় দফায় স্থগিত হওয়া ভোলা ও কুড়িগ্রামের 5টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিক ও পক্ষিয়া ইউনিয়নের ভোট গ্রহণ। শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম দফায় স্থগিত হওয়া 2টি ইউনিয়নের 25টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। একইভাবে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার 3টি ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। স্থগিত হওয়া 3 ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন 12 জন। গত 31 মার্চ সীমানা সংক্রান্ত জটিলতার কারণে রাজীবপুর, মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগ কখনো ভিন্ন মত সহ্য করতে পারে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন এই দলটি দাম্ভিকতার ব্যাধিতে আক্রান্ত হয়েছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিতে 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ভুল ত্রুটি শুধরে নিয়ে দলের মধ্যে ঐক্য সৃষ্টির পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন ফখরুল। আওয়ামী লীগ যে কখনোই কারো মত সহ্য করে না, আওয়ামী লীগ যে সহিষ্ণুতার রাজনীতি করে না, আওয়ামী লীগ যে সব সময় একটা দাম্ভিকতার ব্যাধিতে ভুগছে, এটা নতুন করে আমাদের জানার দরকার। হ্যাঁ, নিশ্চয়ই ভুল ত্রুটি আছে আমাদের, কিন্তু সেই ভুল ত্রুটিকে শুধরে নিয়ে গণতন্ত্রের জন্য সঠিক পথে এগোতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় জিনিস দরকার হবে। প্রতি দলের মধ্যে যেমন ঐক্য দরকার হবে, জাতীয় ঐক্য দরকার হবে। যে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমাদেরকে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মাওবাদী অঞ্চলের প্রথম দফার দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে। তীব্র দাবদাহ উপেক্ষা করে বাঁকুড়া, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের 31টি বিধানসভা আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আসামের 61টি আসনেও বিধানসভা চলছে। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 45 ডিগ্রি সেলসিয়াসের গরম সহ্য করে সোমবার সকাল থেকে বাঁকুড়া, বর্ধমান আর পশ্চিম মেদিনীপুরের ভোট কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। সেখানকার ভোট কেন্দ্রগুলোতে নারী পুরুষের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। ভোট শুরুর পরপরই জামুরিয়া, চন্দ্রকোনা, রানীগঞ্জ, কুলটি এবং সোনামুখীতে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। বর্ধমানের জামুরিয়ায় একটি ভোট কেন্দ্র থেকে কয়েক বস্তা তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এ সময় বোমা উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল এবং বামফ্রন্টের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সবং কেন্দ্রে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এদিন মাওবাদী অধ্যুষিত বাঁকুড়া, বর্ধমান আর পশ্চিম মেদিনীপুরের 1,95,322 জন ভোটার 8,465টি ভোট কেন্দ্রে ভোটের মাধ্যমে 163 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রাজ্য সিপিআইএম এর সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রাক্তন মন্ত্রী ও রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানস ভূঁইয়া, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী অন্যতম। পশ্চিমবঙ্গ ছাড়াও সোমবার আসাম রাজ্যের 61টি বিধানসভা আসনে চলছে ভোট গ্রহণ। এদিন রাজধানী গৌহাটি এবং দক্ষিণ আসামের বিস্তীর্ণ এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সময় সংবাদ, কলকাতা। আইপিএল এর খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে গুজরাট লায়ন্স ও কিংস 11 পাঞ্জাব। মোহালিতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আগের অধিনায়ক জর্জ বেইলিকে ছেড়ে দিয়ে একদম নতুন এক দল গড়েছে প্রীতি জিন্তার পাঞ্জাব। এবারে অধিনায়ক করা হয়েছে প্রোটিয়া হার্ড হিটার ডেভিড মিলারকে। 2014 সাল থেকে পাঞ্জাবের হয়ে 34 ম্যাচ খেলেছেন কিলার মিলার। পাঞ্জাব দলে আছেন অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল, যিনি শেষ আসরে 11 ম্যাচে করেছিলেন মাত্র 145 রান। তবু অনেকটা তার উপরেই নির্ভর করবে দলের সাফল্য। অন্যদিকে প্রথমবারের মতো আইপিএল খেলতে নামবে গুজরাট লায়ন্স। দলের অধিনায়ক সুরেশ রায়না। এ দলের মূল অস্ত্র ব্রেন্ডন ম্যাককালাম ও অ্যারন ফিঞ্চকে নিয়ে গড়া উদ্বোধনী জুটি। এছাড়াও আছেন ডোয়েন ব্রাভো, ডেল স্টেইন, জেমস ফকনারের মতো তারকারা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পহেলা বৈশাখের নিরাপত্তায় নানা উদ্যোগ ডিএমপির। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 9টি ওয়াচ টাওয়ার। বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার আবারও আহ্বান। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। মাছের দামটা অতিরিক্ত বেশি বৈশাখের কারণে। এটা আছে আপনার 1 কেজির মতন, এটা হলো 24,000 টাকা হালি। বর্ষবরণ সহ টানা 3 দিনের সরকারি ছুটিতে অনেকেরই রাজধানী ছাড়ার প্রস্তুতি। বাস, ট্রেন ও বিমানের 90% আগাম টিকিট বিক্রি।
12,000 যাত্রী কমিয়ে হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। এবছর যেতে পারবেন 1,17,000 জন। এবং খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধে 600 কোটি টাকা বরাদ্দ ঘোষণা প্রতিমন্ত্রীর। টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময় নিউজ।